হ্যালো এভরিওয়ান, বাংলা প্রথম পত্রের আরও একটা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়বো আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা। এখন আমি জানি প্রবন্ধ শব্দটা শুনলেই হচ্ছে তোমাদের অনেকেরই মনে হয় যে এখান থেকে তো পরীক্ষায় আনসার করবো না। কেন করবো না? কারণ গল্প কবিতা থেকে আনসার করা আমাদের কাছে অনেক ইজি মনে হয়, যে গল্প কবিতায় তো কোনো একটা স্টোরি থাকে যেটা থেকে আমরা ইজিলি আনসার করে ফেলতে পারি, কিন্তু প্রবন্ধতেও কি জানি কিছু কঠিন খটোমটো কথাবার্তা লেখা থাকে যেগুলা পড়ে কিছু বোঝা যায় না, কোশ্চেন থেকে কিছু বোঝা যায় না, আনসার কি লিখবো সেটাও বোঝা যায় না। তো আসলে এই প্রবন্ধটা এমনি আসলে কঠিন প্রবন্ধ আছে কিছু, কিন্তু আমাদের বইয়ে যে প্রবন্ধগুলো আছে সেই প্রবন্ধগুলো কিন্তু আসলে এরকম ডিফিকাল্ট না। স্পেশালি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটা তো একদমই কঠিন না, ঠিক আছে? এটা খুবই সহজ একটা প্রবন্ধ। এখানে জাস্ট দুই তিনটা কথা বলা হয়েছে, দুই তিনটা কথা মনে করো, মেন একটা কথাই বলছেন আমাদের যিনি লেখককে মোতাহের হোসেন চৌধুরী, ঠিক আছে? মোতাহের হোসেন চৌধুরী এখানে একটাই কথা বলছেন, এই কথাটাই ঘুরায় ফিরায় বারবার বলছেন, এবং এই কথাটা যদি আমরা বুঝে ফেলি তাইলে দেখবা যে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটা আনসার করা আমাদের জন্য একদম পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? তো মূল কথাটা কি সেটা শুরু করার আগে ইম্পর্টেন্ট যে কথাটা আমাদের একটু দেখতে হবে সেটা হচ্ছে এটা কোত্থেকে নেওয়া হয়েছে। সংস্কৃতি কথা এই গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সংস্কৃতি কথা এই গ্রন্থ থেকে, এবং মনুষ্যত্ব একটা প্রবন্ধ, সেই প্রবন্ধটার একটা অংশ হচ্ছে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটা। ওকে, এখন যেটা আমি বলতেছিলাম যে এই প্রবন্ধটার একটা মূল কথা আছে যেটা বুঝে ফেললে আমাদের জন্য এই প্রবন্ধ থেকে আনসার করা অনেক ইজি হয়ে যাবে। তো সেই মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে যে এই প্রবন্ধতে আমাদের যিনি লেখক তিনি আমাদের জীবনকে, আমাদের যে সত্তাটা বা কি বলবো, যে একটা মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, যে একটা মানুষের সত্তাটাকে দুই ভাগে ভাগ করেছেন। কি একটা হচ্ছে তার জীবসত্তা, একটা হচ্ছে তার মানব সত্তা, ঠিক আছে? খুবই সহজ কথা। জীবসত্তা কি? জীবসত্তা হচ্ছে যে সত্তাটা আমাদেরকে আমাদের জৈবিক চাহিদা, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো একদমই অপরিহার্য, যেমন কি আমাদের খাবার খাওয়া, ঘুমানো, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, এসব হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য। হ্যাঁ, আর এসব বিষয় কোত্থেকে আসে বলতো? আমরা খাবার দাবার বা পোশাক আশাক এসব তো আমাদের প্রয়োজন, তাই না? এসব আমাদের প্রয়োজন। তো এই প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাদের কি দরকার? এই প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাদের অর্থ দরকার, ঠিক আছে? এই গেল আমাদের জীবসত্তা। আর এই জীবসত্তা কিসের সাথে সম্পর্কিত? জীবসত্তা হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আর দেখো, জীবসত্তার নামটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে জীবসত্তা অর্থাৎ জীব শব্দটা থেকে আসছে, অর্থাৎ এটা এমন জিনিস যেটা সকল জীবের মধ্যে বিদ্যমান, তাই না? যে মনে করো একটা গাছেরও কিন্তু তার বেঁচে থাকার জন্য কিছু যাবতীয় জিনিসপত্র প্রয়োজন। তারপরে মনে করো একটা কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, সবারই কিন্তু এই খাবার, ঘুমানো, আশ্রয়, এইগুলো কিন্তু সকল জীবেরই প্রয়োজন। তো যে ব্যাপারগুলো সকল জীবেরই বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেটাই কি আমাদের জীবসত্তা। আর মানব সত্তা কি? মানব সত্তা কিন্তু এমন জিনিস হইতে হবে তাইলে যেটা শুধু মানুষের মধ্যে বিদ্যমান, তাই না? তাইলে আমাদের মানব সত্তা কি? যে আমাদের যে মানবিক বিষয়গুলা, যেমন মনে করো যে আমাদের যে অনুভূতিগুলা, ঠিক আছে, আমাদের যে অন্য মানুষকে সাহায্য করার একটা প্রবণতা, বা আমাদের যে সততা, নিষ্ঠা, এই ধরনের যে গুণগুলো আছে মানুষের মানবিক গুণ, বা মনে করো জীবনকে উপভোগ করা, একটা সাহিত্য উপভোগ করতে পারা, একটা সৌন্দর্য উপভোগ করতে পারা, এই ধরনের যত বিষয়গুলো আছে এগুলা কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, তাই না? তাই এগুলো হচ্ছে আমাদের মানব সত্তা। এখন তিনি বলছেন যে এই যে জীবসত্তা কিন্তু সবার মধ্যে বিদ্যমান, ঠিক আছে? একটা ছোট বাচ্চা থেকে একটা বৃদ্ধ লোক, একজন ধনী মানুষ থেকে একজন গরিব মানুষ, সবার মধ্যেই কিন্তু এই জীবসত্তাটা বিদ্যমান, একজন শিক্ষিত থেকে একজন অশিক্ষিত, সবার মধ্যে। এখন এই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যাওয়ার, অর্থাৎ তিনি এখানে কিন্তু আমাদের যে সত্তাটা থাকে দুই তালা ঘরের সাথে তুলনা করছেন, ঠিক আছে? নিচের তলা হচ্ছে এই জীবসত্তা আর উপরের তলা হচ্ছে মানব সত্তা। তো এখান থেকে আমরা বুঝতেছি যেহেতু জীবসত্তার নিচে, অর্থাৎ জীবসত্তা হচ্ছে এরকম যেটা সবার মধ্যে এমনিই আছে, ঠিক আছে? এটা পৌঁছানোর কিছু নাই বা এটা অর্জন করার কিছু নাই। আর মানব সত্তাটা হচ্ছে উপরে, অর্থাৎ তোমার কোনো একটা সিঁড়ি বেয়ে বা কোনো একটা মই বেয়ে মানব সত্তার ঘরে উঠতে হবে। অর্থাৎ তোমার এই যে মানবীয় গুণাবলীগুলো অর্জন করতে হবে। তো এই জীবসত্তার নিচের তলার ঘর থেকে মানব সত্তার উপর তলার ঘরে উঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটাই হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাই একমাত্র পারে যে আমাদেরকে এই জৈবিক চাহিদার এই চিন্তা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে সাহায্য করতে।
এটাই হচ্ছে এখানে তিনি মূলত বলছেন। এছাড়া আরও কি বলছেন যে যদি এমন হয় যে এখন মানব সত্তার বিকাশ ঘটানো বা আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানো এটা তো অবশ্যই দরকার, তাই না? এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, আমাদের পৃথিবীর জন্য দরকার। কিন্তু এটা কখন সম্ভব হয় না বলো তো? যখন মানুষের এই জীবসত্তার ঘরে মানুষের আটকা পড়ে যেতে হয়। অর্থাৎ মনে করো যে তোমার যদি ঘরে ভাত না থাকে, তোমার যদি সংসারে অভাব থাকে, তখন তো তোমার অন্য কিছু চিন্তা করার মতো অবস্থা থাকবে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আগে মানুষকে এই তার যে অর্থ চিন্তা, এই চিন্তা থেকে তাকে মুক্তি দিতে হবে। তারপর হচ্ছে সে নিজের মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারবে। আরেকটা কথা তিনি কি বলছেন যে মানুষ যদি শুধুমাত্র এই অর্থবিত্ত নিয়েই সবসময় চিন্তা করে, বা তাকে যদি প্রচুর অর্থবিত্ত দেয়া হয় সবসময়, সে যদি এই গণ্ডির মধ্যে থেকেই যদি সে বেড়ে ওঠে, তখন কিন্তু তার আর যে মানব সত্তার ঘরে উন্নীত হওয়া বা নিজের মনুষ্যত্বের বিকাশ ঘটানো বা নিজেকে চিনতে পারা, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু তার মধ্যে জাগ্রত হয় না, ঠিক আছে? তো এখন আমাদের যে প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলোও দেখবে আমি এতক্ষণ ধরে যা যা বকবক করলাম এইসব কথার মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? যে আমাদের সৃজনশীলে কীরকম আসবে, আচ্ছা সেটা আমরা সামনে দেখবো। এখন আমরা একটু দেখি যে আমাদের মূল কথাটায় কি বলা হয়েছে, ঠিক আছে? পাঠ পরিচিতিতে কি বলা হয়েছে। ওকে, এই যে জীবসত্তার প্রয়োজনে ফার্স্টলি যে মানুষের দুটি সত্তা, একটা জীবসত্তা এবং অন্যটা হচ্ছে মানব সত্তা। আর শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? যে শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, অর্থাৎ আমাদের মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত না, এই জ্ঞানটা বা এই বোধটা সৃষ্টি হচ্ছে শিক্ষার আসল কাজ। শিক্ষার আসল কাজ এটা না যে তোমাকে শুধু জ্ঞান দিবে, যে তুমি কতগুলো ইনফরমেশন জানলা, এটাই শিক্ষার মূল উদ্দেশ্য না। শিক্ষার মূল উদ্দেশ্য কি? এই জ্ঞান দানের মাধ্যমে, যে তোমাকে জানানোর মাধ্যমে তোমার নিজের মনের মধ্যে যাতে একটা রিয়েলাইজেশন সৃষ্টি হয়, তোমার নিজের মনের মধ্যে যাতে সেই মূল্যবোধটা সৃষ্টি হয়, এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোজাহির হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। কিসের সম্পর্ক? শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক, ঠিক আছে? যে আমি এইমাত্র কি বললাম যে শিক্ষা হচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ সৃষ্টির একটা উপায়, ওকে, বা একমাত্র উপায় আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো আমার প্রবন্ধটা আসি। প্রবন্ধটা আমরা পুরাটা তো লাইন বাই লাইন পড়লে অনেক সময় চলে যাবে, তোমাদের এত সময় নাই হাতে, তোমাদের পরীক্ষা চলে আসছে। তার মধ্যে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমরা একটু দেখে দেখে যাবো, আর চেষ্টা করবো যাতে পুরা প্রবন্ধটাই আমাদের একবার গো থ্রু করা হয়ে যায়। ওকে, তাহলে এখানে কি বলছে যে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে, এটা তো আমি তোমাদের শুরুতেই বলছি, আর আমাদের এমনি এটা পড়তে বেশি সময় লাগবে না, কারণ আমি ম্যাক্সিমাম কথা অলরেডি বলেই ফেলছি, ঠিক আছে? আচ্ছা, জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, আমি কিন্তু অলরেডি এটা বলছি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে যে শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি তার অপ্রয়োজনের দিকও আছে। এখন শিক্ষার প্রয়োজনের দিক বলতে কি বোঝাচ্ছেন, আর অপ্রয়োজনের দিক বলতে কি বোঝাচ্ছেন? শিক্ষার প্রয়োজনের দিক বলতে বোঝাচ্ছেন যে অর্থাৎ আমরা কি কেন পড়াশোনা করি বলতো? যে আমরা পড়াশোনা করলে আমরা হচ্ছে ভালো চাকরি বাকরি পাবো, বা আমরা একটা ভালো জায়গায় চান্স পাইলে আমরা টিউশন পড়ায় ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবো, বা ভালো চাকরি বাকরি কেন করবো? যে আমরা যাতে হচ্ছে আমাদের জীবনটা ভালোভাবে স্মুথলি চালাইতে পারি, আমাদের যাতে মানে অর্থ চিন্তার নিগড়ে যাতে আমাদের নিজেদের জীবনকে বন্দি রাখতে না হয়। তাহলে এগুলো তো আমাদের মাথায় মূল উদ্দেশ্য এটা সেট করা থাকে, তাই না? যে আমরা কোন ক্যারিয়ার পাথে যেতে চাই, যে এই ক্যারিয়ার পাথে টাকা বেশি, তাই না? তাইলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রয়োজনের দিক। আর অপ্রয়োজনীয় দিকটা কি? অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে যে আমাদের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা, বা আমাদের যে জীবনটাকে আমাদের উপভোগ করতে শেখানো, আমাদের মধ্যে সততা, নৈতিকতা, মূল্যবোধ, এই ধরনের বিষয়গুলো জাগ্রত করে তোলা, এগুলাই হচ্ছে আমাদের শিক্ষার অপ্রয়োজনীয় দিক। অর্থাৎ যেসব দিক নিয়ে আমরা অতটা ভাবি না, যেগুলো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয় না, এবং এই অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। কেন শিক্ষার শ্রেষ্ঠ দিক? কারণ সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। কারণ আমাদের জীবনের, আমরা তো এমনিতে ভাবি মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে অনেক কিছু অর্জন করব, অনেক কিছু অ্যাচিভ করব, এটা আমাদের কাছে মনে হয় মূল উদ্দেশ্য। কিন্তু আসল মূল উদ্দেশ্যটা কি বলো তো? যে আমরা যে একটা জিনিস অ্যাচিভ করতে চাই, কেন চাই?
যে এটা করলে আমরা আনন্দ পাবো, তাই না? বা আমাদের আশেপাশের মানুষ হয়তো আনন্দ পাবে, খুশি হবে, আমাদের মা বাবা অনেক খুশি হবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জীবনটাকে উপভোগ করা, জীবনে যাতে আমরা আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবনের একটা মূল উদ্দেশ্য থাকে, তাই না? তাহলে এই ব্যাপারটাই আমাদেরকে কে শেখায়? এই ব্যাপারটা আমাদের শেখায় আমাদের সেই শিক্ষা, যে শিক্ষা শেখায় যে কিভাবে আমাদের জীবনটাকে উপভোগ করতে হয়, কিভাবে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। আচ্ছা, আর বলছে শিক্ষার এই দিকটা কেন তাহলে আমরা, মানে যদি এটাই মূল উদ্দেশ্য হয়, যদি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের আনন্দটাকে উপভোগ করতে পারি, তাহলে এই দিকটাতে আমরা কেন বেশি ফোকাস দিচ্ছি না? তাইলে তো আমাদের মানে আর কোনো সমস্যা থাকে না, তাই না? আমাদের জীবনের মূল উদ্দেশ্য যদি এমন হয় যে আমরা জীবনটাকে উপভোগ করব, আর শিক্ষার কারণে আমরা জীবনটাকে উপভোগ করতে পারছি, তাহলে তো হয়েই গেল, শেষ, সব উদ্দেশ্য ফুলফিল হয়ে গেছে। বাট দ্য প্রবলেম ইজ যে ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলায় জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে মানুষকে সবসময় সেই সম্বন্ধেই সচেতন থাকতে হয়। অর্থাৎ আমাদের নিচের তলার ঘর, অর্থাৎ আমাদের যে জীবসত্তার ঘর, সেইটা এমন বিশৃঙ্খল হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশে দেখো যে অধিকাংশ মানুষই কিন্তু, যে মানে অনেক মানুষ কিন্তু এই যে ঠিকমতো খাবার পাচ্ছে না, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, ঠিকমতো তাদের পোশাক আশাক পাচ্ছে না, তাই না? তো তাদের এই যে জীবসত্তার ঘরটা বিশৃঙ্খল হয়ে আছে, তাই না? তাদের নিজেদের জীবনের যে বেসিক চাহিদাগুলো, সেগুলোই ঠিক করে পূরণ হচ্ছে না। তো যার জীবনের বেসিক চাহিদা পূরণ হচ্ছে না, সে আর কিভাবে উপরের দিকে তাকাবে, তাই না? যে ওপরতলার কথা সে মনেই আনতে পারে না, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। এই নিগড় শব্দটার মানে হচ্ছে শিকল, অর্থাৎ অর্থচিন্তা একটা শিকলের মতো আমাদের সবাইকে বেঁধে রাখছে, যেটার জন্য আমরা আর সামনে আগাইতে পারতেছি না। যে আমাদের সবারই এরকম মনে হয় যে আচ্ছা আমাদের তো আরও বেশি অর্থ দরকার, আমাদের আরও বেশি টাকা পয়সা দরকার, আমাদের আরও বেশি সম্পত্তি দরকার। হ্যাঁ, তো সবার মাথায় হচ্ছে এটা চলতে থাকে। তো সবার মাথায় যখন এরকম একটা চিন্তা চলতে থাকে, তখন কিন্তু আসলে যে সত্যিকারের জীবনটাকে উপভোগ করা বা আমাদের নিজেদের মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় আসে না, তাই না? আচ্ছা, তারপর কি বলছে? তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। বলছে যে তাই অর্থচিন্তা থেকে, অর্থাৎ মানুষকে এই যে মানুষের বেসিক চাহিদা পূরণ করার জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে তা অভিনন্দনযোগ্য, যে এটা ভালো যে আমরা চেষ্টা করতেছি যে মানুষের অভাব দূরীভূত করার। কিন্তু এইটা করার সময় মিনওয়াইল আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্যটা ছিল যে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটানো। কারণ সেটা যদি আমরা না করি, তাহলে কিন্তু মানে একটা গোল যদি না থাকে, তাহলে কিন্তু আমরা জাস্ট শুধু ওই জীবসত্তার ঘরে আটকা পড়ে যাব। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? অর্থাৎ একটা মানুষ শুধু খাওয়া দাওয়া পাইলো, শুধু তার বেসিক চাহিদাগুলো পূরণ হইলো, কিন্তু সে আসলে একটা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলো না, তাহলে তো তার কোনো মূল্য নেই। তো যে হচ্ছে কোনোদিন, মানে এমন একটা মানুষ যে হচ্ছে কোনোদিন বাইরের আলো হওয়ার স্বাদ পায় নাই, সে যদি সারা জীবন একটা কারাগারের মধ্যে থাকে, সে তো কারাগারের মধ্যে যদি অনেক অন্ন বস্ত্র পায়, তার যদি সেখানে খাওয়া দাওয়ার কোনো কষ্ট না থাকে, তখন কিন্তু সে সেই কারাগারটাকে স্বর্গতুল্য মনে করবে। কিন্তু যে একবার সেই বাইরের আলো হওয়ার স্বাদ পেয়েছে, সে কিন্তু যতই তুমি তাকে হচ্ছে গিয়ে টাকা পয়সা দাও, অর্থবিত্ত দাও, অন্ন বস্ত্র দাও, সে কিন্তু চাবে সেই বাইরের আলো হওয়ার মধ্যেই ফিরে যাইতে। তাইলে এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বাইরের আলো হওয়া দ্বারা বোঝানো হয়েছে আমাদের সেই মনুষ্যত্ববোধ, আমাদের সেই মানবতাবোধ। এটাকে বলছে যে যে আমাদের হচ্ছে বাইরের আলো বাতাস বা মুক্ত প্রকৃতি। আর অন্নবস্ত্র বা আমাদের কারাগারের ভিতরে কি? কারাগারের ভিতরটা হচ্ছে ওই যে আমাদের জীবসত্তার ঘর, অর্থাৎ আমাদের শুধু জৈবিক চাহিদাগুলো বা শুধু অর্থবিত্তের উপর ফোকাস দেওয়া, এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে আমাদের। এই যে প্রচুর অন্নবস্ত্র পেলে যে কারাগারের মধ্যেও, অর্থাৎ কারাগারের মধ্যে থাকলেও হচ্ছে সেটাকেই তার কাছে স্বর্গতুল্য মনে হবে। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। অর্থাৎ মানে শুধু অর্থবিত্ত থাকলেই হবে না, এটার চেয়ে আমার মুক্তিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটার চেয়ে আমি কি ফ্রিলি আমার জীবনটা কাটাইতে পারতেছি নাকি, আমার চিন্তার স্বাধীনতা আছে নাকি, আমার কোনো একটা কিছু করার স্বাধীনতা আছে নাকি, সেটা হচ্ছে আমার মানুষ হিসেবে আরও বড় একটা পরিচয়। ওকে, এই যে একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে আমাদের অন্নবস্ত্রের সমাধান করতে হবে। তাই মুক্তির জন্য দুইটা উপায় অবলম্বন করতে হবে, ঠিক আছে? কি এই দুইটা উপায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে দুইটা উপায় অবলম্বন করতে হবে মুক্তির জন্য। একটা হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া, আরেকটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা, ঠিক আছে? এখন
যে আমরা যদি যে কোনো একটাতে ফোকাস দিই, মানে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমাদের এই দুইটার দিকেই সমানভাবে ফোকাস দিতে হবে। আমরা যদি যে কোনো একটা দিই যে আমরা শুধু মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি, সেটাই কিন্তু বেশি একটা লাভ নেই। কারণ হচ্ছে তখন মানুষ শুধুমাত্র অন্ন বস্ত্রের চাহিদা পূরণ হইলো, এরপরে আমরা আর কিছু চেষ্টা করতেছি না আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানোর বা তাদেরকে এই ধরনের যে রিয়েলাইজেশন, বাংলা কি, যাই হোক, যে প্রকৃত শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি না, তাইলেও কিন্তু লাভ নেই। আবার যদি আমরা অন্ন বস্ত্রের চাহিদার দিকে না তাকায় শুধুমাত্র তাদেরকে এই শিক্ষা দীক্ষা দিতে থাকি, তাইলে কিন্তু আমাদের কথা কেউ কান দিয়ে শুনবে না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে, তাই না? কারণ কারো যদি পেটে খাবার না থাকে, তুমি তাকে যতই গিয়ে নীতি কথা বলো, সে কিন্তু সেটা শুনবে না, তাই না? কারো যখন পেটে খিদা থাকে তখন সে একটা খাবার চুরি করে হইলেও খাবে, তাই না? আচ্ছা, আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। ওকে, তারপরে কি বলছে, আবার এই যেই কথাটা, এই কথাটাকে আরও একটা মেটাফর দিয়ে বুঝেছি। কি মেটাফর? যে একটা ভারী জিনিসকে যদি আমরা শুধু নিচের দিক থেকে ঠেলি, তাহলে কিন্তু সেটাকে উপরের দিক, মানে বেশি উপরে উঠানো যাবে না। আবার যদি শুধু উপরের দিক থেকে টানি, তাইলেও কিন্তু সহজে উপরে উঠানো যাবে না। যদি দুইটা একসাথে করি, তখন হচ্ছে জিনিসটাকে ফাইনালি উঠানো যাবে। এখানে নিচের দিক থেকে ঠেলা বলতে বোঝাইছে হচ্ছে যে অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেয়া। উপর থেকে টানা বলতে বোঝানো হয়েছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটানোর চেষ্টা করা। এবং দুইটা একসাথে হচ্ছে যে আমরা যদি দুইটাই একসাথে করি, তখনই হচ্ছে মানুষের প্রকৃত যে মানুষ হয়ে ওঠা, সেই ব্যাপারটা হচ্ছে করতে পারবো। তারপর হচ্ছে তিনি এখানে লোভ নিয়ে বলা হয়েছেন যে যারা হচ্ছে লোভ করে তারা হচ্ছে একদম তাদের যে মনুষ্যত্ব, তাদের তো মনুষ্যত্ব বলে আর কিছু থাকে না, যে তাদের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে একেবারে ফতুর হয়ে পড়ে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? আচ্ছা, গেল মোটামুটি এইসব ইম্পর্টেন্ট, মানে এইসব কথা ইম্পর্টেন্ট। এখন এর পরে হচ্ছে এই কথাগুলোই ঘুরে ফিরে দেখবা বলা হয়েছে বারবার। তো আমরা মোটামুটি এই প্রবন্ধটা বুঝে ফেললাম। এখানে হচ্ছে আমাদের বইয়ের যে ওয়ার্ড মিনিংগুলো, ওগুলাই দেওয়া আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখি। এগুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু বেশি কনফিউশন লাগে। এখন শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ কেন? বলো তো কেন? আমি কিন্তু এটা তোমাদের একটু আগে বলে দিছি। শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ কারণ হচ্ছে যে এটাই মানুষকে তার যে জীবনটাকে উপভোগ করতে শেখায়, তার মনুষ্যত্বের বিকাশ ঘটায়। এই জন্য হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক শ্রেষ্ঠ দিক। এটা আমরা হচ্ছে একদম ফার্স্ট লাইনে লিখবো। সেকেন্ড প্যারে আমরা কি লিখবো? সেকেন্ড প্যারে আমরা হচ্ছে শিক্ষার প্রয়োজনের দিক কোনটা, অপ্রয়োজনের দিক কোনটা, তারপর প্রয়োজনের দিক কেন ইম্পর্টেন্ট আর অপ্রয়োজনের দিক কেন বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের ব্যাখ্যা করে দিব, তাইলে আমাদের আনসার শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া বলতে কি বোঝানো হয়েছে বলতো? যে প্রাণিত্বের বাঁধন বলতে মূলত কি বোঝায়? প্রাণিত্বের বাঁধন অর্থাৎ আমাদের যেই চাহিদাগুলো হচ্ছে সব, অর্থাৎ আমাদের যে জীবসত্তা, তাই না, আমাদের যে অর্থচিন্তা, এই চিন্তা থেকে মুক্তি পাওয়াই হচ্ছে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি। কারণ তাইলে এটাকে প্রাণিত্বের বাঁধন কেন বলা হয়েছে বলো তো? যে কারণ এই ব্যাপারগুলো সব প্রাণীর মধ্যেই থাকে, তাই না? সব প্রাণীর মধ্যে কমন একটা বিষয়, এটা কোনো এমন না যে এটা মানুষের মধ্যে এক্সক্লুসিভ একটা বিষয়। যে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া অর্থাৎ আমাদের অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পাওয়া, যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অন্ন বস্ত্রের বন্ধনই হচ্ছে প্রাণিত্বের বন্ধনী, যেটা বললাম আমি এইমাত্র এখন। আচ্ছা, মানব উন্নয়নের জন্য নিচে থেকে ঠেলা বলতে কি বোঝানো হয়েছে? নিচে থেকে ঠেলা বলতে বোঝানো হয়েছে যে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া, তাই না? যে প্রাবন্ধিক সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। আচ্ছা, ঠিক আছে। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। আচ্ছা, এইটাও একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা আমি তোমাদেরকে প্রবন্ধ পড়ানোর সময় ব্যাখ্যা করি নাই। লেফাফা দুরস্তি বলতে বোঝায় যে একদম বাইরে থেকে সব একদম পারফেক্ট থাকবে, যে মনে হবে যে একদম, মানে কি বলবো, যে মনে করো একটা মানুষ, সে তাকে তুমি দেখছো একদম খুব স্যুট বুট টাই পরে সুন্দর জামা কাপড় পরে যাচ্ছে, একদম কটকট করে কথা বলতেছে, ঠিক আছে, যে বাইরে থেকে দেখে একদম পারফেক্ট মনে হয়, এটা হচ্ছে লেফাফা দুরস্তি। আর লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় কেন তাহলে? শিক্ষা বলতে শিক্ষা আমাদের মূল উদ্দেশ্যটা আমরা কি জানছি বলতো? যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল্যবোধ জাগ্রত করা, আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তাই শুধু বাইরে থেকেই আমি দেখাইলাম যে আমার সব একদম সুন্দর সুশৃঙ্খল আছে, কিন্তু ভিতরে আসলে আমার কিছু নাই, ভিতরে ভিতরে আমি আসলে একজন অর্থলোভী মানুষ, ভিতরে ভিতরে আমি আসলে একজন পরোপকারী মানুষ না, লোভী মানুষ, তাইলে তো কোনো লাভ হইল না, তাই না? এটাই হচ্ছে বোঝানো হয়েছে যে লেফাফা দুরস্তি বলতে বাহ্যিক সাজসজ্জা আদব কায়দায় নিখুঁত হওয়া সত্ত্বেও আসল কাজে ফাঁকিবাজি বোঝায়।
আচ্ছা, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, কথাটি বুঝিয়ে লিখো। আমি অনেকবার তোমাদের অলরেডি বলে ফেলছি যে অন্ন বস্ত্রের প্রাচুর্য থাকলেই তো মানে আমাদের জীবন সফল হয়ে গেল না, বা আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য সেটা পূরণ হয়ে গেল না। কারণ আমাদের মূল উদ্দেশ্য কি, যে আমাদের মানব সত্তার বিকাশ ঘটানো, আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানো। তো শুধুমাত্র যদি আমাদের জীবনে অন্ন বস্ত্রের প্রাচুর্যই থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মানব সত্তার ঘরে পৌঁছাইতেই পারলাম না, তাই না? আচ্ছা, মানব মুক্তির প্রয়োজন কেন? মানব মুক্তির প্রয়োজন কেন এটার আনসার তোমরা লিখবা। আচ্ছা, এবার আসো আমরা সৃজনশীলে চলে যাই। তো এখানে উদ্দীপকে কি বলা আছে, নয়ন ও অয়ন দুই ভাই বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কর্মজীবনে প্রবেশ করে। নয়ন একটা কোম্পানিতে চাকরি পায়, আর অয়ন হচ্ছে শিক্ষকতার চাকরি নেয়। আর নয়ন মনে করে যে যদি সে অনেক টাকা পয়সা ইনকাম করতে না পারে, সেক্ষেত্রে সে সমাজে মাথা উঁচু করে অবস্থান নিতে পারবে না। আর অয়ন মনে করে শিক্ষা দীক্ষা লাভ করে নিজের জ্ঞান শক্তিকে সমাজে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারার মধ্যেই রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার বীজ মন্ত্র। আচ্ছা, আর অয়নের লক্ষ্য কি, যে নিজের গ্রামে একটা দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা। এখন দেখো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের নয়নের মধ্যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটা প্রতিফলিত হয়েছে। তাইলে নয়ন কে ছিল? নয়ন হচ্ছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর মনে করে যে অনেক টাকা পয়সা দরকার জীবনে, ঠিক আছে? তাইলে নয়নের মধ্যে কোন দিক ফুটে উঠছে বলতো? নয়নের মধ্যে হচ্ছে জীব সত্তার দিকটা ফুটে উঠছে। তারপরে তোমরা এটা ব্যাখ্যা করে লিখবা যে নয়নের চিন্তা ভাবনা কি, নয়ন কি করতেছে, আর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে জীব সত্তা বলতে কি বোঝানো হয়েছে, তাইলে দুইটা কেন সিমিলার। শেষ হয়ে গেল গ নাম্বার। আর অয়ন যেন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সার্থক প্রতিনিধি, মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো। হ্যাঁ, এটা কি ঠিক নাকি ভুল বলো তো? এটা কিন্তু ঠিক, তাই না? যে সে হচ্ছে এই প্রবন্ধের সার্থক প্রতিনিধি, কারণ এই প্রবন্ধে কিন্তু এইটাই বলা হয়েছে যে শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করা, মানুষের মধ্যে মানবতা জাগ্রত করা, যাতে সে অন্য মানুষের বিপদে আগায় যাইতে পারে, যাতে সে একটা অর্থ চিন্তার মধ্যে, অর্থাৎ তার মানে অর্থবিত্তের চিন্তায় যাতে সে বিভোর হয়ে না যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাইলে আমরা বলতেই পারি যে উদ্দীপকের অয়ন হচ্ছে আমাদের প্রবন্ধের সার্থক প্রতিনিধি, তাই না? আচ্ছা, তাইলে হয়ে গেল। আমরা এরপরে দেখি কি আছে। এরপরে আরেকটা সৃজনশীল দেখবো আমরা। এখানে সব আনসার দেওয়া আছে যাতে তোমরা দেখে নিতে পারো। ওকে, কোভিড-19 আতঙ্কে হঠাৎ করেই গোটা বিশ্বের মতো বাংলাদেশেও লকডাউনে থমকে গেল। সংক্রমণ ক্রমশ বাড়তে লাগলো, মৃত্যুর আশঙ্কায় মানুষ দিশেহারা। ঠিক সেই সময় স্বেচ্ছাসেবী কিছু সংগঠন, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ অনেকে সম্মুখ যোদ্ধা হিসেবে অসহায় মানুষদের খাদ্য ও ঔষধপত্র সরবরাহ, রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান এবং লাশ দাফন ও সৎকার সহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়। ঠিক আছে, এখন উদ্দীপকে সম্মুখ যোদ্ধাদের কাজ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি তুলে ধরে বলতে? একদম ইজি, মানব সত্তার দিকটা তুলে ধরে, রাইট? উদ্দীপকের স্বার্থান্বেষী ব্যক্তি শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে, মন্তব্যটি স্বার্থান্বেষী। ও আচ্ছা, এটা আমি দেখেই নাই। পক্ষান্তরে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জনগণের সেবার নামে অর্থ আত্মসাতে লিপ্ত হয়। দেখছো উদ্দীপক পুরোটা না পড়লে কি হয়? এই লাইনটা আমি নিজেই খেয়াল করিনি, এই জন্য এখানে এত বাক্স করতেছি। তোমরা কিন্তু উদ্দীপক সবসময় মনোযোগ দিয়ে পড়বা, বুঝছো? ডোন্ট বি লাইক মি। আচ্ছা, তাইলে তারা শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। দেখছো কোনো কনফিউশন আছে বলো? এই চ্যাপ্টার থেকে তোমার যত সৃজনশীল আসবে, অনেক সৃজনশীল থাকে না, ঘ নাম্বারে আমরা বুঝতেছি না হ্যাঁ আনসার কি এটা হবে নাকি ওইটা হবে, হ্যাঁ হবে নাকি না হবে। এখানে কিন্তু দেখেই বোঝা যাইতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যর্থ হয়েছে। অবভিয়াসলি ব্যর্থই হয়েছে, কারণ তারা স্বার্থান্বেষী, তারা হচ্ছে মানুষকে উপকার না করে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। তাহলে হয়ে গেল আনসার আমাদের। ওকে, এবার আমরা এমসিকিউ দেখবো, তারপরে আমাদের ক্লাস শেষ। দেখছো কত এই প্রবন্ধ নিয়ে আমরা হুদাই এত প্যারা খাই, এটা একদম ইজি একটা জিনিস। আসো। আচ্ছা, মুক্তির জন্য কয়টা উপায় অবলম্বন করতে হবে? 2টা উপায়। আরও এটা এমসিকিউও সহজ। এমসিকিউ কেন সহজ? কারণ তেমন কোনো ইনফো নাই, সব হচ্ছে গিয়ে এরকম কি বলবো, যেটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে? অর্থাৎ শিক্ষার যে সুফল, শিক্ষার মূল সুফলটা কি? ওই যে মূল্যবোধের সৃষ্টি, মনুষ্যত্বের সৃষ্টি, এটা কখন ব্যক্তিগত হয়ে পড়বে? অর্থাৎ হচ্ছে মানে 1-2জন মানুষ হচ্ছে এই প্রকৃত সুফলটা পাবে, কিন্তু সমাজ পাবে না, অর্থাৎ সামগ্রিক লাভটা হবে না। কখন হবে? এটা হওয়া উচিত যে সুশৃঙ্খল সমাজ গঠন না করলে। ও আচ্ছা, অর্থ উপার্জনকে জীবনের লক্ষ্য ভাবলে।
আচ্ছা, কেন হবে অর্থ উপার্জনকে জীবনের লক্ষ্য ভাবলে? অর্থাৎ আমরা যদি সামগ্রিকভাবে এই উদ্দেশ্যটা না রাখি যে আমাদের শিক্ষার মূল যে উদ্দেশ্য সেটা আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ অধিকাংশ মানুষই যদি মানে যদি এইটা অ্যাজ আ হোল কমিউনিটি বা একটা সমাজে, অর্থাৎ মনে করো আমরা এটা কীভাবে করতে পারি যে স্কুলে কলেজে এগুলো বেশি করে শেখানো, তো এই ব্যাপারগুলো না করে যদি আমরা এমন করি যে সবাইকে শুধু টাকা পয়সা উপার্জনের দিকেই ঠেলে দেই, তখন কি হচ্ছে, তখন হচ্ছে একজন দুইজন মানুষ যারা হচ্ছে একটু চিন্তা করে, যারা হচ্ছে একটু বই টই পড়ে, তাদের কাছে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার তো ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলাটা ইম্পর্টেন্ট, তাই না? তখন কি হবে, তখন শিক্ষার সুফলটা ব্যক্তিগত হয়ে পড়ে। তাহলে আনসার কী হবে, অর্থ উপার্জনকে যদি আমরা জীবনের লক্ষ্য ভাবি তখন শিক্ষার সুফল ব্যক্তিগত হয়ে পড়বে। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাঁটা বলতে কি বোঝানো হয়েছে বলতো? পায়ের কাঁটা বলতে বোঝানো হয়েছে আমাদের অন্ন বস্ত্রের চিন্তা। সজীব রাজীবকে বলল, পড়ালেখা করে ডিগ্রি নিয়েছো তুমি, মানুষ হতে পারোনি। অর্থের পেছনে অন্ধের মতো ছুটতে ছুটতে তোমার নৈতিক অধপতন ঘটে আত্মিক মৃত্যু হয়েছে। উদ্দীপকের বিষয়বস্তু কোন রচনার সাথে সম্পর্কিত? এটা তো একদমই সহজ শিক্ষা মনুষ্যত্ব। আচ্ছা, লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। এমসিকিউ বলছি না, এই চ্যাপ্টারে এমসিকিউ একদম সহজ, দেখবো আর ঠাস ঠাস করে দাগাবো। প্রবন্ধের উদ্দেশ্য কি? প্রবন্ধের উদ্দেশ্য কি বলতো? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নিয়ে নেয়। এটা কিন্তু একদম শুরুতে আমরা দেখছিলাম, এটা কিন্তু পাঠ পরিচিতিতে দেওয়া ছিল, তাই না? এখানে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নাই, কারণ পাঠ পরিচিতিতে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট, মানব সত্তা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের অস্তিত্ব, শিক্ষার মাধ্যম, মনুষ্যত্ব, তিনটাই মনে হয় হবে, বলো, তাই না? তিনটাই তো হওয়ার কথা। মানব সত্তা বলতে এই সবগুলাকেই বোঝানো হয়। আমানুর রশিদ অফিস সহায়ক। ও আচ্ছা, আমানুর রশিদ হচ্ছে একটা মানুষের নাম। সামান্য বেতনে তার সংসার চলে না, অফিসে উপরে উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেন না। ওকে, ভেরি গুড। অর্থাৎ তিনি হচ্ছে মানে শিক্ষার যে মূল উদ্দেশ্য এটা তিনি উপলব্ধি করতে পারছেন যে শুধু টাকা পয়সা ইনকাম করলেই হয় না, আমার সততা, আমার মূল্যবোধ, এগুলাও হচ্ছে গুরুত্বপূর্ণ। বরং অফিস শেষে দুটো বাসায় টিউশনি করে তিনি বাড়তি উপার্জন করে কোনো রকমে চলেন। তাহলে তিনি কি? তিনি হচ্ছেন জীবনের সোনাফলা মানুষ। ওকে, তারপরে তার মধ্যে প্রাধান্য পেয়েছে খুদ পিপাসার তৃপ্তি। হ্যাঁ, এটা প্রাধান্য পাইছে, কারণ এর জন্যই তিনি কষ্ট করে এক্সট্রা 2টা টিউশন করাইতেছেন। আত্মার অমৃত, এটাও অর্থলিপ্সা নো। যদি অর্থলিপ্সা তার মধ্যে থাকতো তাহলে তিনি কিন্তু অফিসেই বাড়তি উপার্জনটা করে নিতেন, কিন্তু সেটা তিনি যেহেতু করতেছেন না, তাহলে আমাদের আনসার হবে 1 ও 2। আচ্ছা, জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা কিসের সাথে মিল পাওয়া যায়? অবশ্যই শিক্ষা ও মনুষ্যত্ব, যে এখানে বলছে যে একটা হচ্ছে কাজের জন্য কাজ আর একটা হচ্ছে আনন্দের জন্য কাজ। তাহলে কাজের জন্য কাজ কি? আমাদের ওই যে টাকা পয়সা ইনকামের জন্য কাজ। আর আনন্দের জন্য কাজ কি? আমাদের জীবন উপভোগ করার জন্য কাজ। ওকে, এরপরে কি বলছে? উদ্দিষ্ট দিকটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে? সেই গঙ্গাতে অবগাহন করে নো সবার উপরে মানুষ সত্য, এটা তো রেলিভেন্টই না। সংকল্প করিস যাহা না, তাইলে আনসার কি হবে? আনসার হবে বি। কতবার একটা টিক দিছি, হা। ওকে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে? আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ বলতে অবশ্যই অর্থলোভীদের বোঝানো হয়েছে ও আর্থিক বিকাশহীন। আচ্ছা, হ্যাঁ, মনে করো যে অর্থলোভী সে তো আর্থিক বিকাশহীন, আর্থিক বিকাশহীন। ও মাই গড, আর্থিক বিকাশহীন না, কি যে আমি মিনিংই চেঞ্জ করে দিতেছি। আর্থিক বিকাশহীন আর আর্থিক বিকাশহীন, হ্যাঁ, আর্থিক বিকাশহীন অর্থাৎ যার আত্মার বিকাশ ঘটেনি। শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের ওপরই পড়ে রয়েছে। উদ্দীপকের বাক্যটির সাথে নিচের কোন রচনা সঙ্গতিপূর্ণ? বারবার এই প্রশ্নটাই আসে। বরিশাল বোর্ড 20, মানে আমি যখন এক্সাম দিছি, আমি যদিও বরিশাল বোর্ডে এক্সাম দিইনি, কিন্তু 20 সালে এক্সাম দিয়েছি। আচ্ছা, মানুষ লোভের ফাঁদে, এটা হবে লোভের ফাঁদে, ঠিক আছে? লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন? কেন ভয় পায় বলো তো? মনুষ্যত্বের কারণে ভয় পায়। আচ্ছা, জনাব রবিউল একজন ব্যবসায়ী। তিনি অনেক টাকার মালিক হওয়ার পরও একমাত্র ছেলেকে ব্যবসার কাজে সম্পৃক্ত করেন। তিনি মনে করেন টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সাথে সাথে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়। তাহলে হায় রে, কোন রচনা? আমি আর কয়বার বলবো ভাই? শিক্ষা ও মনুষ্যত্ব, দেখছো? তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে কিন্তু এমন কোশ্চেন অনেক আসে যে একটা সিনারিও দিয়ে বলবো এটা কোন রচনা। হ্যাঁ, এরকম আসে অন্য জায়গা থেকেও, বাট শিক্ষা ও মনুষ্যত্বে এরকম প্রশ্ন অনেকগুলা দেখলাম, তাই না বলো?
আচ্ছা ঠিক আছে, তাইলে তার কি জানি, ও আচ্ছা, নিচের কোন বক্তব্যটি প্রযোজ্য, আমার কি হয়েছে খালি উল্টাপাল্টা কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় না, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, এটা হওয়ার কথা তাই না? কারণ তিনি হচ্ছে গিয়ে বলতেছেন যে টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সাথে সাথে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে, অর্থাৎ তিনি ওই যে টাকা পয়সাকেই সবচেয়ে বড় করে দেখতেছেন, তাইলে তো এটাই হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, মানুষের আত্মিক মৃত্যু হয় কিসে? মানুষের আত্মিক মৃত্যু হয় লোভের কারণে, এটা কিন্তু একদম সরাসরি বইয়ের লাইন যে লোভের জন্য মানুষের আত্মিক মৃত্যু ঘটে। ওকে, মূল্যবোধের অবক্ষয় বোঝাতে কোন কথাটি প্রযোজ্য? মূল্যবোধের অবক্ষয় বোঝাতে আত্মিক মৃত্যু কথাটি প্রযোজ্য। ওকে, ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়, কিন্তু পিতা চান ছেলে কোনো মতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তার ব্যবসা দেখাশোনা করুক। আচ্ছা, রিকের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ দিক কোনটা বলো তো? রিকের মানসিকতা, তার বাপের না কিন্তু, তাইলে রিকের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে মানব সত্তার ঘরে উন্নীত হতে চায়, তাই না? আচ্ছা, ব্যবসায়ী, আচ্ছা সেম উদ্দীপক। তারপরে কোয়েশ্চেন কি, যে সামাদ সাহেবকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে কি বলা যায়? তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন। তারপরে তিনটাই হওয়ার কথা তাই না? এটা তিনটাই হওয়ার কথা। আচ্ছা, 1 ও 3, তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত। না না, অনুপস্থিত তো না, তার জীবনে উপস্থিত শিক্ষার প্রয়োজনীয় দিক। কারণ প্রয়োজনীয় দিক কি ছিল? প্রয়োজনীয় দিক ছিল হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, সেটা তো উপস্থিত, তাইলে হচ্ছে এটা হবে না 1 ও 3। অপশনগুলো একটু ভালো করে পড়বা, বুঝছো? আমি তো এখানে সব ডাবল চেক করতে পারতেছি, তোমরা তো পারবা না। আচ্ছা, অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটার সাথে সাদৃশ্যপূর্ণ কথা কি আছে বলো তো? ও, বৃত্ত হতে চিত্ত বড়, একদম ইজি, যে এটা হচ্ছে অন্নবস্ত্রের প্রাচুর্য আর এটা হচ্ছে মুক্তি, ইজি। আচ্ছা, মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছাতে দেরি হয় কেন? মর্ম মানে কি বলতো? মানুষের মনে, অর্থাৎ মানুষের হৃদয়ে পৌঁছাতে দেরি হয় কেন? কেন দেরি হয়? প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়। যদি আমার পেটে খানা না থাকে, তুমি আমাকে যতই এসে জ্ঞানের বাণী দাও, আমি কি শুনবো না। আচ্ছা, শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক কেন বলা হয়েছে? কারণ জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে। এটাও কিন্তু বইয়ের লাইন, ঠিক আছে? আমরা কিন্তু বাংলার কোশ্চেন নিয়ে অনেক অভিযোগ করি যে খালি বলে এখানে কি বোঝানো হয়েছে, সেখানে কি বোঝানো হয়েছে, কতগুলো লাইন যে সরাসরি বই থেকে দেয়, তোমরা বই পড়ো না তাই জানো না। আচ্ছা, মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? বলবোই না আমি। অনুভূতির জগতে কখন ফতুর হয়ে পড়ে? কখন ফতুর হয়ে পড়ে বলতো? যখন হচ্ছে লোভের কারণে আত্মিক মৃত্যু ঘটে। এটাও বইয়ের লাইন। শেষ, আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব পড়া শেষ। তোমাদের আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সৃজনশীল এমসিকিউ দেখছি, আমি বলছি না এটা এমন একটা প্রবন্ধ, এত ইজি, একটাই কথা ঘুরায় ফিরায় 100 বার এক একভাবে এক এক রূপে চলে আসে। তো আশা করি যে এটা নিয়ে আর কোনো ঝামেলা তোমাদের থাকবে না। তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।